into the world of Kagojar Shohor, where stories unfold purely for your entertainment. Our tales are woven from imagination, crafted to spark joy and wonder. We firmly stand against endorsing superstition, black magic, or paranormal beliefs, inviting you to savor our narratives as a celebration of storytelling artistry. This channel is a visionary collaboration between Dayaneem and Agnivo Animation, showcasing exclusive, licensed content with all creative rights held by Agnivo Animation. The authority to edit, promote, and unveil this content, including premium releases, rests solely with the freelancer and Dayaneem, delivering an unparalleled experience to our cherished audience worldwide. নমস্কার, আজ কাগজের শহরে একটি উপন্যাস বলতে চলেছি। এই উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম 15 সেপ্টেম্বর 1876 দেবানন্দপুর, আর তেনার মৃত্যু জানুয়ারি 16, 1938, 61 বছর বয়স, কলকাতা। তিনি যে ছদ্মনামগুলো ব্যবহার করতেন সেগুলির মধ্যে হল অনিলা দেবী, অমরূপা দেবী, অপরাজিতা দেবী, শ্রী চট্টোপাধ্যায়, শ্রীকান্ত আচার্য, শ্রী কাণ্ড শর্মা, সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় ও পরশুরাম। যে উপন্যাসটি আজ আমরা বলতে চলেছি সে উপন্যাসটির নাম হলো অনুপমার প্রেম। অনুপমার প্রেম বাংলার একটি ছোট গল্প, যা 1917 সালের দিকে প্রকাশিত হয়েছিল। গল্পটি অনুপমার চরিত্রের মাধ্যমে সামাজিক প্রত্যাশা এবং প্রেমের বিষয়বস্তু অন্বেষণ করে, যা একজন তরুণীর অতিরিক্ত উপন্যাস পড়ার কারণে প্রেমের প্রতি রোমান্টিক দৃষ্টিভঙ্গি রয়েছে সেটাকে বোঝায়। আজ আমরা কাগজের শহরে এই উপন্যাসটি বলতে চলেছি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এটি একটি খুব ফেমাস উপন্যাসের মধ্যে পড়ে, যা প্রায় জনপ্রিয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 31 ভাদ্র 1283 বঙ্গাব্দে 1876 খ্রিস্টাব্দে 15 সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের প্রেসিডেন্সি বিভাগের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতৃপুরুষের নিবাস ছিল অধুনা পশ্চিমবঙ্গের রাজ্যের উত্তর 24 পরগনা জেলার কাছড়াপাড়ার নিকট মামুদপুরে। দেবানন্দপুর ছিল প্রকৃতপক্ষে তার পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায় ও মাতার নাম ভুবন মোহিনী দেবী। তার মাতা উত্তর 24 পরগনা জেলার হালি শহরের রামধন গঙ্গোপাধ্যায়ের জ্যেষ্ঠ পুত্র কেদারনাথ গঙ্গোপাধ্যায়ের কন্যা। গঙ্গোপাধ্যায়রা কালসূত্রে ভাগলপুর নিবাসী হন। 5 ভাই আর বোনের মধ্যে শরৎচন্দ্র ছিলেন দ্বিতীয়। তার দিদি অনিলা দেবী ছাড়াও প্রভাসচন্দ্র ও প্রকাশচন্দ্র নামে 2 ভাই ও সুশীলা দেবী নামে তার এক বোন ছিল। শরৎচন্দ্রের ডাকনাম ছিল ন্যাড়া। দারিদ্র্যের কারণে মতিলাল স্ত্রী ও সন্তানদের নিয়ে ভাগলপুর শ্বশুর বাড়িতে থাকতেন বলে শরৎচন্দ্রের শৈশবের অধিকাংশ সময় এই শহরেই কেটেছিল। মধ্যবয়সে শরৎচন্দ্র হাওড়া জেলার পানিত্রাস সামতা বেড়ের গ্রামের মাটির বাড়িতে বাস করতেন। দক্ষিণ পূর্ব রেলের দেউলটি স্টেশন থেকে 4-5 কিলোমিটারের পথ সামতা বেড়ের বাড়িটি রূপনারায়ণ নদের তীরে এক মনোরম পরিবেশে অবস্থিত। পাশাপাশি 2টো পুকুরে স্নানের ঘাট, বাগান, ডালিম, পেয়ারা গাছে ঘেরা। 1978 খ্রিস্টাব্দে ঘর বাগানে এক বন্যার পাশে সব গায়ের মাটির বাড়ি নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। শরৎচন্দ্রের মাটির বাড়িটি রূপনারায়ণের কুল থেকে আশ্চর্যজনকভাবে রক্ষা পেয়ে যায় এবং জানালা পর্যন্ত ভিতটি ইট সিমেন্ট গাঁথা ছিল বলে কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও পরে যায়নি। পরে সরকারি উদ্যোগে মেরামত ও রক্ষণাবেক্ষণ করা হয়। পরবর্তীতে শরৎচন্দ্র শিবপুরেও থাকতেন। শিবপুরে বেতাইতলা বাজার থেকে চ্যাটার্জি হাট পর্যন্ত রাস্তা শরৎচন্দ্রের নামেই চালু আছে। 1937 খ্রিস্টাব্দে শরৎচন্দ্র প্রায়শই অসুস্থ থাকতেন। চিকিৎসকের পরামর্শে তিনি স্বাস্থ্য উদ্ধারের উদ্দেশ্যে দেওঘরে 3-4 মাস কাটিয়ে কলকাতায় ফিরে এলে আবার অসুস্থ হয়ে পড়েন। এই সময়ে তার যকৃতে ক্যান্সার ধরা পড়ে, যা তার পাকস্থলী পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। বিধানচন্দ্র রায়, কুমুদশঙ্কর রায় প্রমুখ চিকিৎসক তার অস্ত্রোপচারের পক্ষে মত দেন। চিকিৎসার জন্য তাকে প্রথম দক্ষিণ কলকাতার সাবারবার্ন হসপিটাল রোডের একটি ইউরোপীয় নার্সিং হোমে ও পরে 4 নভেম্বর ভিক্টোরিয়া টেরাসে অবস্থিত পার্ক নার্সিং হোমে ভর্তি করা হয়। 1938 খ্রিস্টাব্দে 12 জানুয়ারি শল্য চিকিৎসক ললিত মোহন বন্দ্যোপাধ্যায় তার দেহ অস্ত্রোপচার করেন।
কিন্তু শেষ রক্ষা হয়নি। 4 দিন পর 16ই জানুয়ারি সকালে 10টায় শরৎচন্দ্র শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শরৎচন্দ্র বার্মা রেলের হিসাব পরীক্ষক হিসেবে 75 টাকা মাইনের কেরিনিগিরির চাকরি লাভ করেন 1905 সালে। রেঙ্গুনের উপকণ্ঠে বোটাটং পোজনঢং অঞ্চলে কলকারখানার মিস্ত্রিদের পল্লীতে বসবাস করতেন। তার বাসার নিচে শান্তিদেবী নামে এক ব্রাহ্মণ মিস্ত্রির কন্যা বসবাস করতেন। তার পিতা তার সঙ্গে এক মদপ্যের বিয়ে ঠিক করলে শান্তিদেবী শরৎচন্দ্রকে বিপদ থেকে উদ্ধার করতে অনুরোধ করায় শরৎচন্দ্র তাকে বিয়ে করতে বাধ্য হন। তাদের এক পুত্র সন্তানের জন্ম হয়, কিন্তু রেঙ্গুনের প্লেগে আক্রান্ত হয়ে শান্তিদেবী ও তার 1 বছরের সন্তান মৃত্যুবরণ করেন। এর অনেক কাল পরে শরৎচন্দ্র রেঙ্গুনের কৃষ্ণদাস অধিকারী নামে এক ব্যক্তির অনুরোধে তার 14 বছরের কন্যা মোক্ষদাকে বিয়ে করেন। বিয়ের পর তিনি মোক্ষদার নাম রাখেন হিরণময়ী দেবী। তারা নিঃসন্তান ছিলেন। অনুপমার প্রেম তারুণ্যের পর্দাপর্ণ, নতুন এক অধ্যায় শুরু। যখন অতিরঞ্জিত হয়ে প্রকাশিত হয় ভাবনাগুলো, যখন ভাবনা চিন্তার দায়ভার দূরে রেখেই সব সৌন্দর্যই ধরা দেয় আপন মহিমায়, রূপকথার গল্পের মতো নিজেকে কল্পনার চিত্তে হারিয়ে ফেলার পাশাপাশি অনেক সিদ্ধান্তই ভুল ঘরে ঢুকে পড়ে। কখনো কখনো অস্থিরতার মাসুল দিতে হয় জীবনের শেষ দিন পর্যন্ত। প্রিয়জনেরাও প্রয়োজনের সময় পাশে থাকে না। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনুপমার প্রেম কিছুটা এমন জীবনের প্রতিচ্ছবি। বিরহ 11 বর্ষ বয়সক্রমের মধ্যে অনুপমা নোবেল পড়িয়া পড়িয়া মাথাটা একেবারে বিগড়াইয়া ফেলিয়াছে। সে মনে করিল, মনুষ্যর হৃদয় যত প্রেম, যত মাধুরী, যত শোভা, যত সৌন্দর্য, যত তৃষ্ণা আছে, সব খুঁটিয়া বাছিয়া একত্রিত করিয়া নিজের মস্তিষ্কের ভিতর জমা করিয়া ফেলিয়াছে। মনুষ্য স্বভাব, মনুষ্য চরিত্র তাহার নখদর্পণ হইয়াছে। জগতের শিখিবার পদার্থ আর তাহার কিছুই নাই। সব জানিয়া ফেলিয়াছে, সব শিখিয়া ফেলিয়াছে। সত্যিত্বের জ্যোতি সে যেমন দেখিতে পায়, প্রণয়ের মহিমা সে যেমন বুঝিতে পারে, জগতে আর যে কেহ তেমন সমজদার আছে, অনুপমা তাহা কিছুতেই বিশ্বাস করিতে পারে না। অনুভাবিল সে একটি মাধবীলতা সম্প্রতি মঞ্জুরিয়া উঠিতেছে। এ অবস্থায় আশু সহকার শাখা বেষ্টিতা না হইলে ফটফট কুড়িগুলি কিছুতেই পূর্ণ বিকশিত হইতে পারিবে না। তাই খুঁজিয়া পাতিয়া একটি নবীন কান্তি সহকার মনোনীত করিয়া লইল এবং 2-4 দিবসেই তাহাকে মন প্রাণ জীবন যৌবন সব দিয়া ফেলিল। মনে মনে মন দিবার বা নিবার সকলেরই সমান অধিকার, কিন্তু জড়াইয়া ধরিবার পূর্বে সহকারটার মতামতেরও ঈষৎ প্রয়োজন হয়। এখানেই মাধবীলতা কিছু বিপদে পড়িয়া গেল। নবীন নিরোধকান্তকে সে কেমন করিয়া জানাইবে যে সে তাহার মাধবীলতা? স্ফুটনমুখ হইয়া দাঁড়াইয়া আছে। তাহাকে আশ্রয় না দিলে এখনই কুঁড়ির ফুল লইয়া মাটিতে লুটাইতে লুটাইতে প্রাণত্যাগ করিবে। কিন্তু সহকার এত জানিতে পারিল না। না জানুক, অনুপমার প্রেম উত্তর উত্তর বৃদ্ধি পাইতে লাগিল। অমৃতে গরল, সুখে দুঃখ, প্রণয়ে বিচ্ছেদ চিরপ্রসিদ্ধ। 2-4 দিবসে অনুপমা বিরহ ব্যথায় জর্জরিত তনু হইয়া মনে মনে বলিল, স্বামীন, আমাকে লও বা না লও, ফিরিয়া চাহো বা না চাহো, আমি তোমার চিরদাসী। প্রাণ যায় তাহাও স্বীকার, কিন্তু তোমাকে কিছুতেই ছাড়িব না। এ জন্মে না পাই, আর জন্মে নিশ্চয় পাইব। তখন দেখিবে সতীসাধ্যের ক্ষুদ্র বাহুতে কত বল। অনুপমা বড় লোকের মেয়ে, বাটি সংলগ্ন উদ্যানও আছে, মনোরম সরোবরও আছে, সে তা চাঁদও ওঠে, পদ্মও ফোটে।
কোকিলও গান গায়, মধুপত্র ঝঙ্কার করে। এইখানে সে ঘুরিয়া ফিরিয়া বিরহ ব্যথা অনুভব করিতে লাগিল। এলো চুল করিয়া অলঙ্কার খুলিয়া ফেলিয়া, গাত্রে ধুলি মাখিয়া, প্রেমের যোগিনী সাজিয়া সরসীর জলে কখনো মুখ দেখিতে লাগিল, কখনো নয়ন জলে ভাসাইয়া গোলাপ চুম্বন করিতে লাগিল, কখনো অঞ্চল পাতিয়া তরুতলে নয়ন করিয়া হা হতাশ ও দীর্ঘশ্বাস ত্যাগ করিতে লাগিল। আহারে রুচি নাই, শয়নে ইচ্ছা নাই, সাজসজ্জায় বিষম বিরাগ, গল্প গুজবে রীতিমতো বিরক্তি। অনুপমা দিন দিন শুকাইতে লাগিল। দেখিয়া শুনিয়া অনুর জননী মনে মনে প্রমাদ গণিলেন, এক বই মেয়ে নয়, তার আবার এ কি হইল জিজ্ঞাসা করিলে সে কি যে বলে কেহ বুঝিতে পারে না, ঠোঁটের কথা ঠোঁটেই মিলাইয়া যায়। অনুর জননী এক দিবস জগবন্ধুবাবুকে বলিলেন, ওগো, একবার কি চেয়ে দেখবে না? তোমার একটি বই মেয়ে নয়, সে যে বিনি চিকিৎসায় মরে যায়। জগবন্ধুবাবু বিস্মিত হইয়া বলিলেন, কি হলো ওর? তা জানি নে। ডাক্তার আসিয়া দেখিয়া শুনিয়া বলিলেন, অসুখ বিসুখ কিছু নাই, তবে এমন হয়ে যায় কেন? জগবন্ধুবাবু বিরক্ত হইয়া বলিলেন, তা কেমন করে জানব? তবে মেয়ে আমার মরে যাক, এত বড় মুশকিলের কথা, জ্বর নেই, বালাই নেই, শুধু শুধু যদি মরে যায় তো আমি কি ধরে রাখব? গৃহিণী শুকনো মুখে বড় বউ ধূমাতার নিকট ফিরিয়া আসিয়া বলিলেন, বৌমা, অনু আমার এমন করে বেড়ায় কেন? কেমন করে জানবো মা? তোমাদের কাছে কিছু বলে না? কিছু না? গৃহিণী প্রায় কাঁদিয়া ফেলিলেন। তবে কি হবে? না খেয়ে না শুয়ে এমন করে সমস্ত দিন বাগানে ঘুরে বেড়ালে কদিন আর বাঁচবে? তোরা বাজার যা হোক একটা ভিত করে দে, না হলে বাগানের পুকুরে একদিন ডুবে মরব। বড় বউ কিছুক্ষণ ভাবিয়া চিন্তিয়া বলিল, দেখে শুনে একটা বিয়ে দিয়ে দাও, সংসারে ভার পড়লে আপনিই সব সেরে যায়। বেশ কথা, তবে আজই এ কথা আমি কর্তাকে জানাবো। কর্তা এ কথা শুনিয়া অল্প হাসিয়া বলেন, কলিকাল, দাও বিয়ে দিয়েই দেখো, যদি ভালো হয়। পরদিন ঘটক আসিল। অনুপমা বড়লোকের মেয়ে, তাহাতে রূপবতী, পাত্রের জন্য ভাবিতে হইল না। এক সপ্তাহের মধ্যেই ঘটক ঠাকুর পাত্র স্থির করিয়া জগবন্ধুবাবুকে সংবাদ দিলেন। কর্তা এ কথা গৃহিণীকে জানাইলেন, গৃহিণী বড় বউকে জানাইলেন, ক্রমে অনুপমা শুনিল। দু একদিন পরে একদিন দ্বীপ্রহরের সময় সকলে মিলিয়া অনুপমার বিবাহের গল্প করিতেছিল। এমন সময় সে এলো চুলে আলুথালু বসনে একটা শুষ্ক গোলাপ ফুল হাতে করিয়া ছবিটির মতো আসিয়া দাঁড়াইল। অনুর জননী কন্যাকে দেখিয়া ঈষৎ হাসিয়া বলিলেন, মা যেন আমার যোগিনী সেজেছেন। বড় বউ ঠাকুরন একটু হাসিয়া বলিল, বিয়ে হলে কোথায় সব চলে যাবে, দু একটা ছেলে মেয়ে হলে তো কথাই নেই। অনুপমা চিত্রাপিতার ন্যায় সকল কথা শুনিতে লাগিল। বউ আবার বলিল, মা, ঠাকুরজির বিয়ের কবে দিন ঠিক হলো? দিন এখনো কিছু ঠিক করা হয়নি। ঠাকুর জামাই কি পড়েন, এইবারে বিয়ে দেবেন, তবে তো বেশ ভালো বর। তাহার পর একটু হাসিয়া ঠাট্টা করিয়া বলিল, দেখতে কিন্তু খুব ভালো না হলে ঠাকুরজির আমার পছন্দ হবে না। কেন পছন্দ হবে না? জামাই আমার বেশ দেখতে। এইবার অনুপমা একটু গ্রীবা বক্র করিল, ঈষৎ হেলিয়া পোঁদ-নখ দিয়া মৃত্তিকা খনন করিবার মতো করিয়া নখ খুঁড়িতে খুঁড়িতে বলিল, বিবাহ আমি করব না। এইটা ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পরিণীতার প্রথম পর্ব। এর পরের সপ্তাহ পরিণীতার দ্বিতীয় পর্ব আসছে। আশা করি সেটাকেও আপনারা ততটা ভালোবাসা দেবেন যতটা আপনারা এই গল্পটিকে ভালোবাসা দেবেন। অসংখ্য ধন্যবাদ নিজের মূল্যবান সময় দিয়ে এই গল্পটি শোনার জন্য। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। এই দ্বিতীয় পর্ব পরের সপ্তাহ আসছে।